এভাবেই কাটতে লাগলো আমার দিনকাল। ছেলে মেয়েদের স্কুল, লেখাপড়া, বিকালে হাঁটতে যাওয়া, সময় মতো নামাজ, খাওয়া, গোসল, আর ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। আগে তো স্বামীর হাতে পায়ে ধরতে ধরতে জীবন শেষ হয়ে যেত, নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু এখন আর স্বামীর হাতে পায়ে ধরা লাগে না। আমরা একা একাই ঘুরতে পারি। একদিন তো বাচ্চাদেরকে নিয়ে পদ্ম রিসোর্টে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, অসংখ্য ছবি তুলেছি। যে ছবিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ওই ছবিটা আমার ফেসবুকের প্রোফাইলে দিলাম। সাথে সাথে অসংখ্য করে গেল আর মানুষের প্রশংসার ফুলঝুরি। এরই মধ্যে শুনলাম আমার স্বামী নাকি দেশে ফিরেছে। ননদ আমাকে কল দিয়ে বলল তার ভাই নাকি আজকে বিকালে ছেলে মেয়েদেরকে দেখতে আসবে, আর আমিও তাদেরকে সময় মতো খাইয়ে দিলাম। বললাম আজকে তোমাদের আব্বু আসবে, কোনো ধরনের দুষ্টামি করবে না, আর আব্বুর সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। ছেলে মেয়েরা বলল ঠিক আছে। তাই আমি আমার রুমের দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম, কারণ আসিফ তো আর আমাকে দেখতে আসবে না, আসবে তো বাচ্চাদেরকে দেখতে। আর আমিও বেহায়ার মতো ওর সামনে পড়তে চাই না, আমি ওর মুখটাও দেখতে চাই না। কাজের খালাকে বললাম তাড়াতাড়ি নাস্তা রেডি করো, ও আসলে ওকে মনে করে নাস্তাটা দিয়ে দিবে। কাজের খালা সবকিছুই রেডি করে রাখলো। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারি না। দরজার কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমি ভাবলাম হয়তো ছেলে মেয়েরা এরকম করছে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলাম। ওর তো বিকালে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে আসলো যে। প্রচন্ড রাগী চেহারা দেখে আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আমাকে সে চিৎকার করে বলে, এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? ফেসবুকে তুই কোন সাহসে ছবি দিলি? নিজের সুন্দর চেহারাটা দেখিয়ে ভাতার জোগাড় করতে চাস? তোর লজ্জা লাগে না? আমার খেয়ে আমার পরে আবার আমার বিরুদ্ধে চলতে চাস? ওর কথা শুনে সত্যি বলতে আমার খুব হাসি পাচ্ছে। আমি তখন তাকে বললাম, কে বলেছে আমি সুন্দর? আমি যদি সুন্দরী হতাম তাহলে আমার স্বামী কখনো আমাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করতে চাই? ফেসবুকে ছবি দিয়েছি, বেশ করেছি, তুমি কথা বলার কে? আরো বেশি করে ছবি দিব। কই, তুমি তো ফেসবুকে শত শত ছবি দাও, আমি তো তখন কিছু বলি না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে তালাক দিব। ডিভোর্সের ব্যাপারে অবশ্যই দয়া করে সাইন করে দিবে। তুমি তো ঠিকই আরেকটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াবে, হাসি আনন্দের জীবন পার করবে। তাহলে আমি কেন সন্ন্যাসীদের মতো জীবন পার করব? আমারও অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার। আমি কি বুড়ি হয়ে গেছি? আর যখন তখন আমার শরীরে হাত দিবে না, লজ্জা লাগে না? আমি তোমার মুখটাও দেখতে চাই না, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। এই বলে ধাক্কা দিয়ে তাকে বাহিরে বের করে দিলাম। দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করলাম। তালাকের কথা তো তাকে বলেই দিলাম, কিন্তু কিভাবে তালাক দিব? সে হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো এখনো তাকে ভালোবাসি। আমার তো কলিজাটা ছিঁড়ে যাবে। তখন নিজেকে বুঝালাম, এ বাড়িটা যেহেতু আমার নামে, বাচ্চাদেরকে নিয়ে অন্তত মাথা গুজার আশ্রয়টুকু তো আমার আছে। আর প্রতি মাসে ও তো বাচ্চাদেরকে খরচ দিবেই, তাহলে আমার আর চিন্তা কি? কারো জীবনের আগাছা পরগাছা হয়ে বেঁচে থাকার চেয়েও বিদায় নেওয়া অনেক অনেক ভালো। ও ওর নতুন বউকে নিয়ে রং তামাশা করে ঘুরে বেড়াবে, আর আমি সেটা সহ্য করব? দরকার নেই, তার চেয়ে মুক্তিই ভালো। তাই পরের দিনই একজন উকিলের সাথে দেখা করে আসিফের বর্তমান ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়ে দিলাম। এসে আবার ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এভাবে এক সপ্তাহ যাওয়ার পরে একদিন শাশুড়ি আমার বাসায় আসে। আমি উনাকে দেখে খুবই অবাক হই, কারণ উনার এখন এখানে আসার কথা না। আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, মারে তুই আমার আসিফকে বাঁচা। আমার ভেতরটা কেমন যেন ধক করে উঠলো। আসিফের আবার কি হলো? আমি মাকে বসিয়ে বললাম, মা কি হয়েছে আমাকে ভালো করে বলুন আর কান্না বন্ধ করুন। তখন আমার শাশুড়ি বলে উঠলো, 3 দিন আগে তোমার দেওয়া তালাকের নোটিশ আমাদের বাসায় যায়। আসিফ ওটা পাওয়ার পর থেকে খায় না, ঘুমায় না, সারাদিন বিছানায় পড়ে থাকে। আর আজকে তো আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে, মা অনু কি সত্যি সত্যি আমার জীবন থেকে চলে যাবে? ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? তখন আমি তাকে বললাম, এই তুই না দ্বিতীয় বিয়ে করতে চাইছিলি, এখন আবার অনু অনু করতেছিস কেন? তখন আমার ছেলে আমাকে বলল, মা অনু যখন একটু একটু করে আমার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো, তখন আমি অনুর মর্যাদা বুঝি, ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি। আর যে মেয়ের সাথে কথা বলতাম, কয়দিন কথা বলার পরেই বুঝতে পেরেছি ও আমাকে অনুর মতো কখনোই ভালোবাসতে পারবে না। তাই ওর সাথে অনেক আগেই কথা বলা বন্ধ করে দেই। আমি মেয়েটার পেছনে অনেক টাকা খরচ করেছি। মেয়েটা এর আগেও 2টা বিয়ে করেছে। সে আসলে একটা লোভী। দেখতে ভালো হলেও মেয়েটার স্বভাব চরিত্র একেবারেই ভালো না। আগের ঘরে মেয়েটার 2টা বাচ্চা আছে। তাই অনেক কিছু চিন্তা করে আমি মেয়েটার সাথে কথা বলা বন্ধ করে দেই। আমি ভেবেছিলাম অনুকে দেশে এসে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু ও আমার কথা না শুনে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। ও যে সত্যি সত্যি আমাকে তালাকনামা পাঠিয়ে দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আমার বিশ্বাস ছিল ও কখনো এমন কাজ করতে পারে না। মা তুমি যেভাবে পারো অনুকে আমার কাছে এনে দাও, না হলে কিন্তু আমি বিষ খাবো, আমি মরে যাব, তারপরেও ওকে তালাক দিব না। আমি সবকিছুই শুনে শান্ত হয়ে বসে আছি। আমার শাশুড়ি আমার উত্তরের আশায় আমার মুখের দিকে তাকিয়ে আছে।
আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম, দেখুন মা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে কখনো অসম্মান করিনি আর করতেও চাই না, তবুও কিছু কথা না বললেই নয়। আপনাদের মা ছেলে দুজনের রূপ আমার দেখা হয়ে গেছে, আপনারা গিরগিটির মতো রং পরিবর্তন করেন, আর আপনাদের কথাই তো সব হবে না। আমারও তো নিজের কিছু সিদ্ধান্ত আছে, আমাকে সময় দিন, আমি ভেবে চিন্তে আপনাদেরকে জানাবো। আমার শাশুড়ি হয়তো আমার কাছ থেকে এমন উত্তর আশা করেননি, কারণ গত 10টা বছর তাদের হ্যাঁতে হ্যাঁ আর না তেনা করে গেছি, তাই হয়তো তিনি ভাবছেন এখন তাই করব। কিন্তু এই এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়ে দিয়েছেন। আমি কিভাবে আমার স্বামীর পরকের কথা বলবো? আমার শাশুড়ির ওই অন্যায় উপদেশ কিছুই ভুলিনি, কিছুই না। আমার শাশুড়ি শেষবারের মতো আমার হাত ধরে বললেন, মা, ভুল তো মানুষই করে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তা আমি অস্বীকার করব না। আমার ছেলেও করেছে, কিন্তু এই অবাগী পাপী মায়ের কথা চিন্তা করে একটু দেখো, আমার ছেলে তার সাজা পেয়েছে, দৈনিক মানসিক অশান্তি তাকে ঘুমাতে দেয় না, ও কান্না করে। বাচ্চাগুলোরে কেন এতিম করবা মা? ও যখন ওর ভুল বুঝতে পেরেছে, কি দরকার বলো? তুমি নিজের রাগটা একটু কন্ট্রোল করো, এতে কিন্তু তোমারই ভালো হবে। এই বলে তিনি চলে গেলেন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলে মেয়েদের দিকে তাকালে কিছুই ভালো লাগে না। আমিও চাই না ওরা একটা অসুস্থ পরিবেশে বড় হোক, আবার বাবা ছাড়া এতিমের মতো বড় হোক, সেটাও চাই না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। 3 ছেলে মেয়েকে নিয়ে একসাথে শুয়ে আছি, দুজনকে পাশে নিয়ে মাথায় হাত বুলাচ্ছি। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরো আমি আর তোমাদের পাপা আলাদা থাকা শুরু করলাম, তোমাদের পাপা কখনোই আমাকে দেখবে না, আমিও তোমাদের পাপাকে কখনোই দেখব না, তোমাদের কেমন লাগবে বলো তো? ছেলে তখন উঠেই বলল, কেন মা, পাপা আলাদা থাকবে কেন? আমার পাপাকে ছাড়া ভালো লাগে না। মেয়েও তার ভাইয়ের সাথে তাল মিলাতে লাগলো। আর একটা ছেলে তখন ঘুমাচ্ছে, আচ্ছা তোমরা আমাকে ছাড়া থাকতে পারবে? তখন ওরা দুজনে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো আর বলল, না মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি ওদের দুজনকে থামিয়ে বললাম, না না, আমি তো মজা করেছি, আমি আমার মানিকদের রেখে কোথায় যাব? মনে মনে খুবই খারাপ লাগলো। আমি কি পাগল? ওদের সামনে এসব কথা কেন বলছি? ছি, কেমন মা আমি! সন্তানদেরকে কান্না করালাম। সকাল সকাল উকিলের কাছে গেলাম তালাকের নোটিশ বাতিল করার জন্য। আমি পারবো না আসিফকে তালাক দিতে, কারণ আমি যে মা। আমার ভালো খারাপের চেয়ে সন্তানদের ভালো থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি আসিফকে আগের মতো কখনোই গ্রহণ করতে পারবো না। ওর প্রতি আমার ভালোবাসাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, যা হাজার চেষ্টা করলেও হয়তো ঠিক হবে না। আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ সুন্দর পরিবেশে বড় হোক, বাবা মায়ের আদর ভালোবাসা নিয়ে বড় হোক। ওদের মুখের দিকে তাকিয়ে আমি বিষ খেতেও পিছপা হব না। আর এটা তো সামান্য বিষয়। 2 দিন পর আসিফ আমার বাসায় আসে। আসিফ তখন আমাকে বলে, অনু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমি তখন তাকে উত্তর দিলাম, ক্ষমা করা কি এতই সহজ? আমি যদি সত্যি তোমার জীবনে মূল্যবান হতাম, তুমি জীবনেও পরকিয়া করতে পারতে। তুমি কি এই প্রথমবার নিজেকে অন্য মেয়ের সাথে জড়িয়েছ? না, তুমি এর আগেও শত শত মেয়ের সাথে নিজেকে জড়িয়েছ, আর আমি প্রতিবার মুখ বুজে সহ্য করেছি। কিন্তু এইবার যখন তুমি দ্বিতীয় বিয়ের নাম নিয়েছ, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি এত কিছু কিভাবে ভুলবো আসিফ? বাবা মায়ের বিরুদ্ধে যেয়ে তোমার হাত ধরেছিলাম, এতগুলো বছরের কষ্টের প্রতিদান তুমি আমাকে এভাবে দিয়েছ। এটা দেখার পরে ওই দিনই তো আমি ভেতর থেকে মরে গিয়েছিলাম আসিফ। আসিফ আমার কথাগুলো শুনে কোনো উত্তর দিতে পারলো না। এভাবেই কাটতে লাগলো আমাদের দিনকাল। আসিফ তার অতীতের কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে, যা আমি ওর চোখ দেখে স্পষ্ট বুঝতাম। ওর বিভিন্ন কার্যক্রমে আমি ওর প্রতি আবার দুর্বল হয়ে পড়লাম। আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিন চলা। কিন্তু এখন নিজেকে সময় দেই, নিজের দিকে খেয়াল রাখি, সবার পাশাপাশি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই, কারণ আল্লাহ যে আমার কপালে সুখ দিয়েছে। এরপর কেটে গেল আরো অনেক বছর। ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যস্ত। আমি আর আসিফ একলা বাড়িতে থাকি। বাড়িতে কাজের লোক অবশ্য 2 জন আছে। ছেলে মেয়েরা নিয়মিত আমাদের খোঁজ নেই। বুড়া বুড়ির ভালোই দিনকাল চলে যায়। এরই মাঝে আসিফ একদিন আমাকে একা করে না ফেরার দেশে চলে যায়। ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি। নাতিনের সাথে আনন্দের দিন যায় আমার, আলহামদুলিল্লাহ।